আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, লিভার দেখার জন্য তাহলে পেশেন্টের কি প্রিপারেশন লাগবে? ফাস্টিং লাগবে। শুধু লিভার না, আপার অ্যাবডোমিনাল যেগুলো দেখবো সবগুলোতে আমরা পেশেন্টকে ফাস্টিং প্রিপারেশন দিব। কতক্ষণ দিব? 6 to 8 আওয়ার্স, অথবা পেশেন্টকে আমরা ওভারনাইট ফাস্টিংও দিয়ে থাকি। ফাস্টিং কেন দিই? যখন পেশেন্ট খেয়ে আসবে তখন তার স্টোমাক, ইন্টেস্টাইন লেভেল এই সবগুলোর মধ্যে খাবার থাকবে এবং খাবারের সাথে গ্যাসও থাকবে। ঠিক আছে? তাহলে একটু আগে আমরা পড়লাম যে গ্যাস আলট্রাসাউন্ডে কেমন দেখা যায়? সাদা দেখা যায়, কারণ গ্যাস লেভেল থেকে সাউন্ডের রিফ্লেকশন হচ্ছে। তাহলে গ্যাস যখন সাউন্ডকে রিফ্লেক্ট করা শুরু করবে, গ্যাস লেভেলের নিচে যে স্ট্রাকচার গুলো আছে এখানে কিন্তু প্রপারলি সাউন্ড পৌঁছাতে পারবে না। ঠিক আছে? এই জন্য আমরা ইমেজ হয়তো পাই, কিন্তু ইমেজটা অতটা ক্লিয়ার দেখা যায় না, একটু হেজি দেখা যায়। ঠিক আছে? এই জন্য আমরা পেশেন্টকে ফাস্টিং করে নিই, তাহলে তার স্টোমাকের মধ্যে ফুড পার্টিকেলও থাকবে না, আবার গ্যাসটাও থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল পেশেন্টের প্রিপারেশন। এখন প্রপ কিভাবে ধরবো? তাহলে লিভার কোথায় আছে সেটা আগে দেখিনি, সেই হিসেবে আমরা প্রপটাকে ধরবো। এই হলো মাঝখানে ক্ল্যাভিকল, এই দুই পাশে হচ্ছে, সরি, মাঝখানে স্টারনাম, দুই পাশে ক্ল্যাভিকল, আর এই দুই পাশে হচ্ছে কোস্টাল মার্জিন। লিভার কোথায় আছে? লিভার আছে হচ্ছে এখানে। ঠিক আছে? তাহলে লিভার দেখা বলতে আমরা মেইনলি রাইট লোবটাকেই বুঝি। লিভারের আমরা যেটা দেখে থাকি সাধারণত সেটা হচ্ছে রাইট লোব। তাহলে রাইট লোব যদি আমরা দেখতে চাই, তাহলে প্রপটাকে আমরা বসাবো রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর। ঠিক আছে? তাহলে রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর আমরা যদি প্রপটা দেই, মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর, তাহলে আমরা লিভার দেখতে পাবো। ঠিক আছে? তাহলে লিভারের আমরা কয়টা ভিউ দেখবো? দুইটা ভিউ। নর্মালি যে আমরা আল্ট্রাসাউন্ড করি, এই আল্ট্রাসাউন্ডটা হচ্ছে 2D আল্ট্রাসাউন্ড, তাই না? 2D মানে কি? 2 ডাইমেনশন। তাহলে যে কোনো অর্গানের আমরা দুইটা ডাইমেনশনাল ভিউ দেখি, একটা হলো ট্রান্সভার্স ভিউ আর একটা হচ্ছে স্যাজাইটাল ভিউ। ঠিক আছে? যে কোনো অর্গানের আমরা দুইটাই ভিউ দেখবো, একটা ট্রান্সভার্স, একটা স্যাজাইটাল। ঠিক আছে? তাহলে ট্রান্সভার্সলি আমি যদি লিভারকে দেখতে চাই, তাহলে প্রপটাকে আমি এভাবে বসাবো, তাই না? তাহলে তো ট্রান্সভার্স হবে, এই তো পেশেন্ট শুয়ে আছে, তাহলে এটা ট্রান্সভার্স। যদি আমরা স্যাজাইটালি দেখতে চাই, তাহলে প্রপটাকে আমরা কিভাবে বসাবো? এভাবে বসাবো, তাই না? এই হলো স্যাজাইটাল। তাহলে ট্রান্সভার্স আর স্যাজাইটাল বুঝবো কিভাবে? প্রবের সাথে একটা ইন্ডিকেটর থাকবে। যখন আমরা ট্রান্সভার্স ধরবো তখন এই ইন্ডিকেটরটা থাকবে টুয়ার্ডস দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট। রাইট সাইডের দিকে আমরা বসে আছি মানে আমাদের দিকে। ঠিক আছে? যখন আমরা স্যাজাইটাল দেখবো তখন এই ইন্ডিকেটরটা থাকবে পেশেন্টের মাথার দিকে। ঠিক আছে? এটা সব অর্গান দেখার জন্যই সেম। প্রত্যেকটা অর্গানের জন্য ট্রান্সভার্স হলে ইন্ডিকেটর আপনার নিজের দিকে নেবেন, মানে পেশেন্টের রাইট সাইডে, আর স্যাজাইটাল হলে ইন্ডিকেটরটা পেশেন্টের মাথা বরাবর নিয়ে নিতে হবে। শুধু লিভার দেখার জন্য না, ট্রান্সভার্স এবং স্যাজাইটাল যে কোনো অর্গান দেখার জন্য। তাহলে এই যে রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর আমি প্রপটাকে দিলাম, এখানে আপনি ট্রান্সভার্সও দেখতে পেতে পারেন, আবার স্যাজাইটালও দেখতে পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো 1 নম্বর শর্ত। এরপরের শর্তটা কি? প্রপটাকে আমরা কোথায় বসাবো? প্রপটাকে আমরা যে মিড ক্ল্যাভিকুলার লাইনের নিচে এসে আমরা প্রপটাকে বসাই দিচ্ছি অ্যালং দা রাইট কোস্টাল মার্জিন। ঠিক আছে? রাইট কোস্টাল মার্জিন বরাবর বসাবো, মানে রাইট কোস্টাল মার্জিনের সাথে লাগায়ে বসাবো। ঠিক আছে? বনি যে মার্জিনটা একেবারে শেষ, ঠিক ওই জায়গাটাতেই আমরা প্রপটাকে এখানে বসাবো। তাহলে আমি যদি একদম কোস্টাল মার্জিন বরাবর বসাতে চাই, এটা তো ছিল ট্রান্সভার্স, ইন্ডিকেটর আপনার দিকে, এই হলো স্যাজাইটাল, ইন্ডিকেটর পেশেন্টের মাথার দিকে। তাহলে আমি যদি এখন এটাকে কোস্টাল মার্জিন বরাবর বসাতে চাই, তাহলে অবশ্যই প্রপটাকে অবলিক করতে হবে। ঠিক আছে? কিভাবে অবলিক করব? এটা যদি ট্রান্সভার্স হয়ে থাকে তাহলে আপনি এভাবে যদি অবলিক করেন, তাহলে এটা কিন্তু কোস্টাল মার্জিন বরাবর হয়ে গেল। এক্ষেত্রে দেখেন ইন্ডিকেটরটা নিচের দিকে নেমে গেছে। এভাবে যদি আপনি স্যাজাইটাল বসান, এরপরে যদি আপনি এটাকে অবলিক করতে চান, তাহলে ইন্ডিকেটরটা দেখেন ওপরের দিকে চলে গেছে। ঠিক আছে? এটা মানে ওপরের দিকে মানে কি, এটা ন্যাচারাল যে আপনি যখন অবলিক করবেন তখন এমনিই চলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে কোস্টাল মার্জিন বরাবর আমাদেরকে দেখার জন্য প্রপটাকে কি করতে হচ্ছে? বোথ ভিউতেই অবলিক করতে হচ্ছে। ঠিক আছে? কতটুকু অবলিক করব আমরা এখানে? এটা যদি বেসলাইন হয়ে থাকে, বেসলাইন থেকে আমরা এখানে প্রায় 45 ডিগ্রি মতো অবলিক করি, প্রায় 45 ডিগ্রি মতো। ঠিক আছে? তাহলে লিভার দেখার জন্য শর্ত কি কি হলো? একটা হচ্ছে আমরা প্রপটাকে বসাবো রাইট মিড ক্ল্যাভিকুলার লাইনে, দুইটা ভিউ, ট্রান্সভার্স অথবা স্যাজাইটাল, অ্যালং দা কোস্টাল মার্জিন ইন 45 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 45 ডিগ্রি অবলিক করে।
ঠিক আছে, এক্সাক্ট 45 ডিগ্রি তো জীবনেও হবে না, কারোরই হবে না, অ্যাপ্রক্সিমেটলি 45 ডিগ্রি আমরা এখানে অবলিক করব। ঠিক আছে, আর যেহেতু লিভারের সাথে ডায়াফ্রাম আছে, তাহলে পেশেন্টকে কি বলতে হবে, ব্রেথ হোল্ড করতে বলতে হবে, কারণ ডায়াফ্রামের সম্পর্ক রেসপিরেশনের সাথে। তাহলে আপনি যখন লিভার দেখতেছেন, পেশেন্ট শ্বাস নিচ্ছে, ডায়াফ্রাম ওঠানামা করতেছে, লিভারও ওঠানামা করতেছে। ঠিক আছে, তাহলে আমরা তো লিভারের ইমেজটা এখানে ভালো মতো পাবো না, তাহলে আমাদেরকে পেশেন্টকে কি বলতে হবে, ব্রেথ হোল্ড করতে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রপটাকে কিন্তু আমরা এই রাইট মিড ক্ল্যাভিকুলার লাইনে ধরে আছি। একবার আমি অবলিক করতে হলে ইন্ডিকেটরটাকে নিচের দিকে নামাই দিচ্ছি, একবার আমি অবলিক করতে হলে ইন্ডিকেটরটাকে উপরের দিকে উঠাই দিচ্ছি, তাই না? কিন্তু অ্যানাটমিক্যালি প্রপ তো আমি একটা জায়গাতেই ধরে আছি। তাহলে অ্যানাটমিক্যালি যদি প্রব আমি এক জায়গাতেই ধরে থাকি, তাহলে যখন আমি আল্ট্রাসাউন্ড করব, তখন দুইটা ভিউতে তো আমি একই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারই দেখতে পাবো। তার মানে একই লিভার দেখতে পাবো, লিভারের মধ্যে একই জিনিসই আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে একই জিনিস দেখা গেলেও এখানে পার্থক্যটা কি? যেহেতু আমি এখানে ইন্ডিকেটরের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে স্ট্রাকচার গুলোর এখানে কি হয়ে যাবে, সাইড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখন আমি ট্রান্সভার্স ধরেছিলাম, যে স্ট্রাকচার গুলো রাইটে দেখা যাচ্ছিল, যখন আমি প্রপটাকে স্যাজাইটাল করব, এই স্ট্রাকচার গুলো তখন লেফটের দিকে চলে যাবে না? ঠিক আছে, তাহলে ইন্ডিকেটর যেহেতু আমি চেঞ্জ করছি, ইন্ডিকেটর ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে স্ট্রাকচার গুলো এখানে কি হচ্ছে, সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট লাইক মিরর ইমেজ, উল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন্সপিরেশন নিয়ে তারপরে ব্রেথ হোল্ড। আচ্ছা, এখন তাহলে আমরা ভিউ দেখি। একটু আগে বললাম যে লিভারের সাথে কি আছে, ডায়াফ্রাম আছে। ডায়াফ্রামের ইমেজ অলওয়েজ আমাদের কাছে উল্টা আসে, এটা ডায়াফ্রামের একটা এক্সেপশনাল সোনোগ্রাফিক ফাইন্ডিং। ঠিক আছে, যে ডায়াফ্রাম আমরা আল্ট্রাসোনোতে কেমন দেখতে পাবো, অ্যানাটমিক্যালি যেভাবে থাকে তার থেকে উল্টা দেখতে পাবো। ঠিক আছে, ডায়াফ্রাম উল্টা দেখা যাবে। তাহলে উল্টা মানে কি, নরমালি ডায়াফ্রাম আমরা কোথায় থাকে, লিভারের উপরে থাকে, তাহলে এখানে ডায়াফ্রাম আমরা কোথায় দেখতে পাবো, নিচে দেখতে পাবো। তাহলে ডায়াফ্রাম যদি উল্টায় যায়, তাহলে ডায়াফ্রামের সাথে যে অর্গানটা অ্যাটাচ করা আছে সেটাও তো উল্টায়, তাই না? তাহলে ডায়াফ্রামের সাথে অ্যাটাচড অর্গান গুলো আমরা আল্ট্রাসোনোতে কেমন দেখতে পাবো, উল্টা দেখতে পাবো। তাহলে কোন কোন অর্গান আল্ট্রাসোনোতে উল্টা দেখা যাবে, লিভার একটা, আর কিডনি, আর স্প্লিন। ঠিক আছে, এই তিনটা অর্গানের সাথে যেহেতু ডায়াফ্রাম সরাসরি অ্যাটাচ, এই তিনটা অর্গানই আমরা আল্ট্রাসোনোতে উল্টা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ট্রান্সভার্স ভিউ দেখি, ট্রান্সভার্সলি লিভার কেমন দেখা যাবে। তাহলে এখন ডায়াফ্রাম কোথায় দেখা যাবে, নিচে। যেহেতু এটা ফাইব্রাস টিস্যু কন্টেইনিং স্ট্রাকচার, এটা খুব সুন্দর সাদা দেখা যাবে। ঠিক আছে, একদম সুন্দর চকচক করবে, সাদা শাইনি। ঠিক আছে, তাহলে ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট দেখে আমরা বুঝলাম যে এটা হলো লিভারের সুপিরিয়র সারফেস, কারণ ডায়াফ্রাম কোন সারফেসের সাথে লাগানো থাকে, লিভারের সুপিরিয়র সারফেসের সাথে লাগানো থাকে। তাহলে আপনি ডায়াফ্রাম দেখে বুঝে যাচ্ছেন যে এটা হলো লিভারের সুপিরিয়র সারফেস। তাহলে এটা সুপিরিয়র সারফেস হলো, এটা ইনফিরিয়র সারফেস, এটা পেশেন্টের রাইট সাইড, এটা পেশেন্টের লেফট সাইড। ঠিক আছে, রাইট লেফট ঠিক আছে, রাইট লেফট তো চেঞ্জ হবে না, রাইট রাইটে থাকবে, লেফট লেফটে থাকবে, পেশেন্টকে তো আমরা চেঞ্জ করছি না, আমরা প্রপ চেঞ্জ করতেছি। তাহলে ভিতরে কি দেখা যাবে, পেশেন্টের লেফটের দিকে ডায়াফ্রামের সাথে লাগানো আমরা একটা অ্যানিকোইক স্ট্রাকচার দেখতে পাবো। অ্যানিকোইক স্ট্রাকচার, সে কে, ইনফিরিয়র ভেনা কাভা। এই গল ব্লাডার কি আর নিচে থাকবে, গল ব্লাডার কই চলে গেছে। ঠিক আছে, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা যায় না, সুপিরিয়র সারফেস দিয়ে ডায়াফ্রাম দিয়ে লেগে এভাবে পেছনের দিকে। তাহলে এখানে আপনি ইনফিরিয়র ভেনা কাভার ওই কাট সেকশনাল ভিউটা দেখতে পাচ্ছেন। ইনফিরিয়র ভেনা কাভা বরাবর লিভার থেকে ইউজুয়ালি তিনটা ভেসেল এসে ওপেন করে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা এসে কে ওপেন করে, লিভার থেকে কে বের হয়ে এসে ইনফিরিয়র ভেনা কাভা ওপেন করবে, হেপাটিক ভেইন।
ঠিক আছে, তাহলে হেপাটিক ভেন সাধারণত টার্মিনাল 3টা ব্রাঞ্চ থাকে। একটা হলো রাইট হেপাটিক ভেন, একটা হচ্ছে মিডল হেপাটিক ভেন, একটা হচ্ছে লেফট হেপাটিক ভেন যেটা লেফট লোব থেকে আসছে। ঠিক আছে, এই 3টা ভেন এসে কোথায় ওপেন করবে? ইনফিরিয়র ভেনা কাভায়। ঠিক আছে, আচ্ছা, লিভারের পেছনের দিকে যে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসটা আছে, এই পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসের প্রায় মাঝামাঝি রিজিয়নে আছে হলো পোর্টাল ট্রায়াড বা পোর্টা হেপাটিস। ঠিক আছে, এই পোর্টাল ট্রায়াডের মধ্যে 3টা জিনিস থাকে, যেহেতু ট্রায়াড বলছি, পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, হেপাটিক ডাক্ট। ঠিক আছে, পোর্টাল ট্রায়াডের 3টা স্ট্রাকচার, পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, হেপাটিক ডাক্ট। এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলে থাকি মিকি মাউস সাইন। ঠিক আছে, এই 3টা জিনিস মেইনলি পোর্টাল ট্রায়াডের মধ্যে থাকে। নরমালি যে মেশিনগুলোতে আমরা আল্ট্রাসাউন্ড করি, সেই মেশিনে হেপাটিক আর্টারি এবং হেপাটিক ডাক্ট এই দুইটা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এদের নরমাল লুমেনটাই অনেক চিকন, এই জন্য এগুলো নরমাল মেশিনগুলোতে ওইভাবে ধরা পড়ে না। ঠিক আছে, নরমাল না, অন অ্যাভারেজ যেগুলো আমরা ইউজ করে থাকি এগুলোতে কিন্তু ওইভাবে হেপাটিক ডাক্ট বা হেপাটিক আর্টারিটা আসলে বোঝা যায় না, যতটা সুন্দরভাবে এই স্ট্রাকচার গুলো দেখলেই বোঝা যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আমরা ধরেই নিব যে আমরা দেখতে পাবো না। তাহলে পোর্টাল ট্রায়াড রিজিয়নটাকে আমি একটা স্ট্রাকচার দেখেই খুঁজে বের করতে পারছি, সেকে পোর্টাল ভেন। তাহলে পোর্টাল ভেনটা কোথায় থাকবে? মাঝখানে, কারণ পোর্টাল ট্রায়াডটা মাঝখানেই থাকে, লিভারের মাঝামাঝি থাকে। তাহলে এখন বলেন গল ব্লাডার কোন দিকে আসবে? ইনফেরিয়র সারফেসে, এদিকে। এই হলো গল ব্লাডার। এবার আসি স্যাজিটাল ভিউতে। তাহলে স্যাজিটাল ভিউতে আমরা তো এই জিনিসগুলোই দেখবো, তাই না? একই জিনিসই দেখবো, শুধু এখানে কি হয়ে যাবে? সাইড চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্যাজিটাল ভিউটা দেখি। এই হলো ডায়াফ্রাম, তাহলে এটা সুপিরিয়র সারফেস, এটা ইনফিরিয়র সারফেস, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। ঠিক আছে, তাহলে এখন ইনফিরিয়র ভেনা কাভা কোন দিকে আসবে? পেশেন্টের রাইটের দিকে। ঠিক আছে, এই হলো ইনফিরিয়র ভেনা কাভা, এই 3টা হেপাটিক ভেন, তাহলে এটা রাইট হেপাটিক ভেন, এটা মিডল হেপাটিক ভেন, এটা লেফট হেপাটিক ভেন। এই হলো মাঝখানে পোর্টাল ভেন, আর এই হলো গল ব্লাডার। ঠিক আছে, তাহলে ট্রান্সভার্স ভিউ এবং স্যাজিটাল ভিউ দুইটাতে একই জিনিসই দেখা যাচ্ছে, শুধু কি হয়ে গেছে? সাইড চেঞ্জ হয়ে গেছে। স্যাজিটাল ভিউ এর ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা লিভারের যে লেন্থটা মেজার করি, এটা আমরা স্যাজিটাল ভিউ থেকে মেজার করি। তাহলে লেন্থটা আমরা মেজার শুরু করব ডায়াফ্রামের ম্যাক্সিমাম কনভেক্সিটি থেকে। ঠিক আছে, এখান থেকে শুরু করে একটা স্ট্রেট লাইন যাবে ইনফিরিয়র সারফেস পর্যন্ত, এটাই হচ্ছে লিভারের লেন্থ। ঠিক আছে, এই স্যাজিটাল ভিউ থেকে আমরা লিভারের লেন্থ মেজার করি। নরমাল লেন্থ কত? নরমাল লেন্থ হচ্ছে আপ টু 15 সেন্টিমিটার। এর থেকে বড় হলে তখন আমরা হেপাটোমেগালি করব। এজ অনুযায়ী, হ্যাঁ, বাচ্চাদের কম হবে। অ্যাডাল্ট সাইজ, এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ। এই যে এই ছবিটা দেখেন, প্রথম যে পিকচারটা আঁকাইছিলাম, ঠিক আছে, শুধু এই ছবিতে মিসিং কি আছে? গল ব্লাডার। তাহলে লিভার যখন আমরা বের করব তখন কিন্তু আমরা গল ব্লাডার বের করব না। ঠিক আছে, গল ব্লাডার যখন আমরা বের করব তখন গল ব্লাডার কোথায় আসবে এটা দেখানোর জন্যই আমি লিভারের সাথে গল ব্লাডারের ছবিটা আঁকাইছি। কিন্তু যখন আমরা লিভার বের করব তখন শুধুই লিভার বের করব। ঠিক আছে, গল ব্লাডার কখন আসবে? লিভার লেভেল থেকে যদি আপনি আরেকটু পেছনে ফোকাস দেন তাহলে গল ব্লাডার আসবে। ঠিক আছে, কিন্তু যখন গল ব্লাডার আসবে তখন কোথায় আসবে এটা একটু দেখে নেন এখানে।
ঠিক আছে, কিন্তু যখন আপনি লিভার বের করবেন তখন শুধুই লিভার এবং ইন্ট্রাহেপাটিক স্ট্রাকচার, এখানে গল ব্লাডার আসবে না, গল ব্লাডার আলাদা জিনিস। তাহলে এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে দেখেন, এই যে এটা হলো ডায়াফ্রাম, চকচক করতেছে, তাহলে ডায়াফ্রামের সাথে এটা কে, ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা এসে তিনটা এই যে হেপাটিক ভেন ওপেন করছে, আর এই যে মাঝখানে বসে আছে এটা তাহলে কে, পোর্টাল ভেন। ঠিক আছে, এখানে যেটা করতে হবে সেটা হলো পোর্টাল ভেন এবং হেপাটিক ভেন এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে কোনটা পোর্টাল ভেন আর কোনটা হেপাটিক ভেন। কারণ যখন আপনি লিভারে ইন্ট্রাহেপাটিক ভেসেলগুলো দেখবেন, ভেসেলগুলো সবই অ্যানিকোইক, ঠিক আছে, সবগুলোর মধ্যেই ব্লাড আছে, তাহলে আপনি লুমেন দেখে তো আর বুঝতে পারবেন না যে কোনটা পোর্টাল ভেন আর কোনটা হেপাটিক ভেন। আপনাকে এখানে দেখতে হবে হচ্ছে ওয়াল, ঠিক আছে, তাহলে কার ওয়াল বেশি সাদা হবে, পোর্টাল ভেনের ওয়াল বেশি সাদা হবে, কারণ পোর্টাল ভেনের ওয়ালে বেশি পরিমাণে ফাইব্রাস টিস্যু থাকে। ঠিক আছে, পোর্টাল ভেনের ওয়ালে ফাইব্রাস টিস্যুর পরিমাণ বেশি থাকে। দেখেন আমি যখন ছবিটা আঁকাইছি তখন পোর্টাল ভেনের ওয়ালটাকে একটু মোটা করেই আঁকাইছি। ঠিক আছে, নরমালি যখন আপনি লিভার দেখবেন তখন এরকমই দেখা যাবে, পোর্টাল ভেনের ওয়ালটা বেশি সাদা দেখা যাবে, কারণ এখানে বেশি ফাইব্রাস টিস্যু আছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স, নরমাল লিভার আল্ট্রাসোনোতে কেমন দেখা যায়। তাহলে সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স এর মধ্যে প্রথমে আছে হলো সাইড শেপ, তাহলে সাইড শেপটাই আমরা এতক্ষণ পড়লাম। এরপরে কি আছে, ইকো টেক্সচার, একটু আগে আমরা পড়েছি ইকো টেক্সচার দেখতে হবে। তাহলে যদি এটা নরমাল লিভার হয়ে থাকে তাহলে তার ইকো টেক্সচার কেমন হবে, হোমোজেনাস, নরমাল মানেই হোমোজেনাস। ঠিক আছে, এরপরে আমরা দেখব ইকোজেনেসিটি। আপনাদের কাছে শীটে দেখবেন 5 নম্বর পৃষ্ঠায় ছবির ওপরে এরকম একটা ইকোজেনেসিটি ল্যাডার অফ নরমাল টিস্যু আছে। আমি যে স্লাইডটা দেখাচ্ছি এখানে কারেকশন করা আছে, আপনারা আপনাদের শীটে এইভাবে কারেকশন করে নেন। কারেকশনের মধ্যে কি কি আছে, প্রথমে আপনাদের শীটে কি আছে, তার আগে যেটা আছে সেটা লিখে নেন। এটা হলো প্রথম কারেকশন। দ্বিতীয় কারেকশন হচ্ছে সিম্বল গুলো খেয়াল করেন, আপনাদের শীটে কোন সিম্বল আছে, গ্রেটার দেন, ওটাকে চেঞ্জ করে নেন। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখেন প্রথমে আছে হলো মেডুলা, তারপরে কর্টেক্স, তারপর লিভার, তারপরে স্প্লিন, তারপর প্যানক্রিয়াস, তারপর সাইনাস, রেনাল সাইনাস। এই যে যত পরে পরে আমরা যাচ্ছি ইকোজেনিসিটি এখানে কি হচ্ছে, তত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই না? এখানে যত একটার পর একটা যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে, এভাবে আস্তে আস্তে ইকোজেনিসিটি বেড়ে যাচ্ছে। তাহলে যদি বলা হয় যে সব থেকে কম সাদা কে, মেডুলা, সব থেকে বেশি সাদা কে, সাইনাস। এখন যদি বলা হয় লিভারের ইকোজেনিসিটি কেমন, তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে, আশেপাশে যে অর্গানগুলো এই সিকোয়েন্সে আছে এটার সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে লিভারের আগে কে আছে, কর্টেক্স আর মেডুলা। কর্টেক্স এবং মেডুলা এই দুটাকে একসঙ্গে আমরা বলে থাকি রেনাল প্যারেনকাইমা। তাহলে লিভারের আগে আছে হলো রেনাল প্যারেনকাইমা, তাহলে লিভারের ইকোজেনিসিটি কেমন, রেনাল প্যারেনকাইমার থেকে বেশি। ঠিক আছে, পরে কে কে আছে, স্প্লিন, প্যানক্রিয়াস আর রেনাল সাইনাস। তাহলে লিভার ইকোজেনিসিটি কেমন, এই স্প্লিন, প্যানক্রিয়াস, রেনাল সাইনাসের থেকে কম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নরমাল ইকোজেনিসিটি সিকোয়েন্স। এক একটা অর্গানের সাথে আরেকটা অর্গানকে যদি আপনি কম্পেয়ার করেন, কার তুলনায় কে বেশি সাদা আর কার তুলনায় কে কম সাদা, এটা হলো সেই নরমাল সিকোয়েন্স। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, কারণ এই সিকোয়েন্স অর্ডার মানে যে আশেপাশের অর্গানগুলোর মধ্যে যে কোনো একটাতে প্যাথোলজি আছে। ঠিক আছে, তাহলে প্যাথোলজি বুঝতে হলে আগে আপনাকে নরমালটা জানতে হবে, নরমাল সিকোয়েন্সটা জানতে হবে, এই জন্য এটা একদম মুখস্থ করে ফেলবেন। এবার চলে যাব আমরা প্যাথোলজিতে। প্যাথোলজির মধ্যে প্রথমে যেগুলো আপনাদের শীটে আছে সেটা হচ্ছে ফোকাল লেশন। ফোকাল লেশন গুলো মোটামুটি সব অর্গানে একই রকমের সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স। যেমন প্রথমে প্যাথোলজির মধ্যে যেটা আছে সেটা হলো সিস্ট।
তাহলে লিভারের মধ্যে সিস্ট হলে যেমন দেখা যাবে, অন্যান্য অর্গানের মধ্যেও সিস্ট হলে তো একই দেখা যাবে, কারণ সিস্ট মানেই হচ্ছে একই জিনিস। ঠিক আছে, এই জন্য এখানে একটু লিভার চিন্তা না করে সব অর্গান চিন্তা করেই পড়বেন। ঠিক আছে, মানে কমন ফিচার হিসেবে। আচ্ছা, তাহলে সিস্টের কমন ফিচারটা কি? প্রথম ফিচার হচ্ছে এটার বাউন্ডারি। যদি সিস্ট হয়ে থাকে তাহলে তার বাউন্ডারিটা হবে ওয়েল ডিফাইন্ড রেগুলার। ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড রেগুলার, স্মুথ, থিন, ইকোজেনিক। ঠিক আছে, এটা হলো প্রথম ক্রাইটেরিয়া, সিস্টের বাউন্ডারি। এরপরে আমরা দেখব তার ওয়াল। তাহলে ওয়াল কেমন হবে? ওয়াল হবে থিন। ঠিক আছে, সিস্ট যদি হয়ে থাকে তাহলে তার ওয়াল অবশ্যই থিন হবে। এরপরে আমরা দেখব তার লুমেন। তাহলে সিস্টের মধ্যে যেহেতু পানি আছে তাহলে লুমেন কেমন দেখা যাবে? অ্যানিকুইক। তাহলে যে লুমেন পুরোটা অ্যানিকুইক দেখা যাচ্ছে। এখানে দেখেছেন কালোর নিচে সাদা দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, এটা হলো সেই এনহ্যান্সমেন্ট। এখন এই যে পুরো লুমেনটা দেখা যাচ্ছে, যেহেতু এটা পুরোটাই কালো দেখা যাচ্ছে, এই জন্য এই সিস্টকে আমরা বলে থাকি সিম্পল সিস্ট। কারণ কি, এটা একটা ক্লিয়ার ফ্লুইড, পুরোটাই কালো না। এখন আপনি মনে করেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু সাদা সাদা ম্যাটেরিয়াল ভেসে বেড়াচ্ছে, ডেব্রিজ লাইক, অথবা হয়তো সেপটেশন আছে, অথবা কোনো সলিড কোনো সাদা টিস্যু পার্ট দেখা যাচ্ছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সিস্ট। সিস্টকে অলওয়েজ আমরা এই দুইটা ভাগে ভাগ করি, একটা সিম্পল, একটা কমপ্লেক্স। যে কোনো অর্গানে হোক, যেখানেই হোক, সিস্টকে আপনি প্রথমে এই দুইটা ব্রড হেডিং এ ভাগ করবেন অ্যাকর্ডিং টু অ্যাপিয়ারেন্স, যেটা সিম্পল নাকি কমপ্লেক্স। এরপরে চলে যাব অ্যাবসেস। ঠিক কমন ফিচার হিসেবেই আমরা পড়বো। অ্যাবসেসের ফিচার সিস্টের টোটালি অপোজিট, উল্টা। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে সিস্ট হলেও এটা বাউন্ডারিটা কেমন হবে? ওয়েল ডিফাইন্ড রেগুলার। তাহলে অ্যাবসেসের বাউন্ডারি কেমন হবে? ইল ডিফাইন্ড ইররেগুলার। ঠিক আছে, পুরোটাই উল্টা। তাহলে সিস্টের ক্ষেত্রে আমরা বললাম ওয়ালটা কেমন হবে? থিন। তাহলে অ্যাবসেসের ওয়াল কেমন হবে? থিক। সিস্টে আমরা বলেছি লুমেন হবে অ্যানিকোইক। অ্যাবসেসের লুমেন কেমন হবে? অ্যাবসেসের লুমেন হবে হাইপোইকোইক। কারণ অ্যাবসেসের মধ্যে পাস থাকে, পাস তো আর ক্লিয়ার ফ্লুইড না, তাহলে পাস তো আমরা একদম পুরো কালো দেখতে পাবো না, এখানে কিছু সাদা সাদা দেখেন পাস সেল আছে, কিছু সাদা সাদা ম্যাটেরিয়াল আছে, এই জন্য আমরা বলে থাকি অ্যাবসেসটা হচ্ছে হাইপোইকোইক। হাইড্রেটেড সিস্ট, হাইড্রেটেড সিস্ট সবথেকে কমনলি লিভারে পাওয়া যায়, এজন্য লিভারে আমরা পড়ি। হাইড্রেটেড সিস্টের টিপিক্যাল অ্যাপিয়ারেন্স হচ্ছে এটার মধ্যে থাকবে সেপটেশন। ঠিক আছে, এন্ডোসিস্ট এক্সোসিস্ট বলে না, এন্ডোসিস্ট থাকবে। তাহলে এখানে একটা এন্ডোসিস্ট আছে, মানে একটা ডটার সিস্ট, আর এখানে দেখেন অনেকগুলো আছে। ঠিক আছে, সেপটেশন দিয়ে ভাগ করা আছে। তাহলে এটা হলো হাইড্রেটেড সিস্টের টিপিক্যাল অ্যাপিয়ারেন্স। আপনি যদি এটা এভাবে বুঝতে না পারেন যে এটা হাইড্রেটেড সিস্ট কিনা, তাহলে আপনি এটাকে কমপ্লেক্স সিস্ট বলেন। ঠিক আছে, এটা তো একটা কমপ্লেক্স সিস্টই। তাহলে যদি কোনো কারণে আপনার কনফিউশন হয়, তাহলে মানে একদম স্পেসিফিক্যালি হাইড্রেটেড সিস্ট না লিখে কমপ্লেক্স সিস্ট হিসেবে ডায়াগনোসিসটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কনফার্ম থাকেন তাহলে হাইড্রেটেড সিস্ট সরাসরি লিখে দিবেন, কোনো সমস্যা নেই। হেমানজিওমা, হেমানজিওমা হচ্ছে ব্লাড ভেসেলের টিউমার, তাই না? বিনাইন টিউমার। কোন জায়গা থেকে অ্যারাইজ করে হেমানজিওমা? এন্ডোথেলিয়াল লেয়ার অফ ব্লাড ভেসেল। এন্ডোথেলিয়ামের মধ্যে মেইনলি থাকে হলো ফাইব্রাস টিস্যু। তাহলে এন্ডোথেলিয়াম আমরা আল্ট্রাসোনোতে সাদা দেখতে পাই, তাহলে হেমানজিওমা আল্ট্রাসোনোতে কেমন দেখা যাবে? সাদাই দেখা যাবে। ঠিক আছে, তাহলে হেমানজিওমা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড হাইপারিকুইক ম্যাস। হাইপারিকুইক কেন হলো এবার বুঝছেন তো, কেন এটা আমরা হাইপারিকুইক দেখতে পাচ্ছি? কারণ এটা এন্ডোথেলিয়ামের প্রলিফারেশন। ফ্যাটি লিভার সবথেকে কমন লিভার ডিজিজ। তাহলে ফ্যাটি লিভার মানে কি? লিভারের মধ্যে ডিফিউজ ফ্যাটি ইনফিলট্রেশন। ঠিক আছে, ডিফিউজলি ফ্যাট জমা হয়েছে। তাহলে ফ্যাট আল্ট্রাসোনোতে কেমন দেখা যায়? সাদা না কালো? সাদা। তাহলে ফ্যাট যদি সাদা দেখা যায়, তাহলে যখন লিভারের মধ্যে ফ্যাট জমা হবে তখন লিভার ইকোজেনিসিটি বাড়বে না কমবে? বাড়বে। লিভারের ইকোজেনিসিটি যত বাড়বে, যত বেশি ফ্যাট জমা হবে, তত বেশি এর ভেতরের যে স্ট্রাকচার গুলো, ইন্ট্রাহেপাটিক যে স্ট্রাকচার গুলো আছে, এগুলো দেখতে একটু প্রবলেম হবে। এই অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে ফ্যাটি লিভারটাকে তিনটা গ্রেডে ভাগ করা হয়েছে: মাইল্ড,
মডারেট এবং সিভিয়ার। দ্যাট মিনস গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 এ কি হবে, যেহেতু অল্প ফ্যাট জমা হয় এজন্য লিভারটা অল্প একটু সাদা দেখা যায়, বাকি ভেতরের স্ট্রাকচার গুলো কিন্তু একদম নর্মাল লিভারের মতোই দেখা যাবে। ঠিক আছে, মেইনলি ডায়াফ্রাম একদম সুন্দর চকচক করবে, তাহলে এটা গ্রেড 1। গ্রেড 2 তে কি হবে, আরেকটু বেশি ফ্যাট জমা হচ্ছে, এই জন্য ভিতরের স্ট্রাকচার এবং ডায়াফ্রামটা দেখা যাবে, বাট ওকে ওকে মানে একটু হেজি হেজি টাইপের। ঠিক আছে, গ্রেড 3 তে কি হবে, এতই বেশি ফ্যাট জমা হয়েছে, দেখেন এখানে ডায়াফ্রাম কিন্তু দেখাই যাচ্ছে না, ডায়াফ্রামের আউটলাইনটা দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রেড 3। ঠিক আছে, আপনি ডায়াফ্রাম দেখেই সুন্দরভাবে গ্রেড করতে পারবেন। ডায়াফ্রাম যদি চকচক করে তাহলে গ্রেড 1, ডায়াফ্রাম যদি একটু হেজি হেজি হয় গ্রেড 2, ডায়াফ্রাম যদি নাই দেখা যায়, কাটা কাটা যেমন দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে, তাহলে এটা গ্রেড 3। ঠিক আছে, আচ্ছা এবার চলে যায় জন্ডিস, হেপাটাইটিস। হেপাটাইটিসটাকে যদি ইনফ্লামেশনটাকে আমরা অলওয়েজ দুইটা ভাগে ভাগ করে পড়ি, অ্যাকিউট ইনফ্লামেশন আর ক্রনিক ইনফ্লামেশন। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, একটা হলো ক্রনিক হেপাটাইটিস। যে কোনো অর্গানে যখন অ্যাকিউট ইনফ্লামেটরি চেঞ্জ হয়, মেইনলি সেখানে কি হয়, ফ্লুইড কালেকশন হয়। ঠিক আছে, সোনোগ্রাফিক্যালি যে কারণে আমরা অ্যাকিউট ইনফ্লামেটরি চেঞ্জটা বুঝতে পারি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফ্লুইড কালেকশন। ঠিক আছে, তাহলে যখন অ্যাকিউট হেপাটাইটিস হবে তখন লিভারের মধ্যে ফ্লুইড কালেকশন হবে, লিভারের মধ্যে যখন ফ্লুইড কালেকশন হবে তখন লিভারের সাইজ কি হবে, বড় হবে। আচ্ছা, তাহলে একটা ফিচার আমরা পেয়ে গেলাম হেপাটোমেগালি। লিভারের যে নরমাল ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসটা বেড়ে যাবে না কমে যাবে, কমে যাবে, কারণ এখানে ফ্লুইড আসতেছে, তাহলে ফ্লুইড তো কালো, তাহলে কালো এরিয়া যখন আসবে তার ব্রাইটনেসটা কমে যাবে না, তাহলে এটা গেল 2 নাম্বার ফিচার। তাহলে অ্যাকিউট হেপাটাইটিসে লিভারের ইকোজেনিসিটি কেমন হয়ে যাবে, হাইপোইকুইক হয়ে যাবে। যে কোনো অর্গানে যখন অ্যাকিউট ইনফ্লামেটরি চেঞ্জ হবে তখন আমরা এই দুটা চেঞ্জ মেইনলি পাবো, অর্গানের সাইজ বাড়বে, অর্গানের ব্রাইটনেস কমে যাবে। ঠিক আছে, এটা হলো যে কোনো অর্গানে, শুধু লিভার না, আমরা তো পড়তেছি লিভার, কিন্তু যখন অন্যান্য অর্গান পড়বো তখন আবার একই কথাই বলবো। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আবার লিভারে আসি। লিভারের ইকোজেনিসিটি যখন কমে যাবে, লিভারটা যখন একটু কালো কালো দেখা যাবে, তখন এর ভিতরে যে সাদা সাদা জিনিসগুলো ছিল এগুলোকে একটু বেশি সাদা মনে হবে না, যেমন ডায়াফ্রাম, তারপরে যে পোর্টাল ভেনের ওয়াল, লিগামেন্ট। নর্মালি তো লিগামেন্ট ওভাবে আলাদা করা বোঝা যায় না, কিন্তু যখন লিভারটা একটু কালো কালো হয়ে যাবে তখন কিন্তু এই লিগামেন্ট গুলো বা পোর্টাল ভেনের ওয়াল গুলো এগুলো একটু ইকোজেনিসিটি বেশি 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 মনে হবে। ঠিক আছে, এই যে লিভারটার মধ্যে যে ইকোজেনিসিটি বেশি বেশি দেখা যাচ্ছে, ইকোজেনিক স্ট্রাকচার গুলোর এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলে থাকি স্টারি নাইট লিভার বা স্টারি স্কাই লিভার। ঠিক আছে, স্টারি নাইট, স্টারের মতো চকচক করবে। ঠিক আছে, স্টারি নাইট লিভার বা স্টারি স্কাই লিভার। এখানে পাশে এখানে দেখেন গল ব্লাডার দেখা যাচ্ছে, যখন লিভারের মধ্যে ইনফ্লামেটরি চেঞ্জ হবে তখন কিছু এক্সটেনশন কিন্তু গল ব্লাডারেও হবে। তাহলে কি দেখা যাচ্ছে, দেখেন গল ব্লাডারের ওয়ালের মধ্যে ফ্লুইড জমে আছে, এ কারণে এখানে ওয়ালটা কি একটু মোটা আর কেমন কালো কালো দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসে লিভারের সাথে সাথে গল ব্লাডারের সোনোগ্রাফিক্যাল চেঞ্জ। এবার আসি ক্রনিক। ক্রনিক ইনফ্লামেশন যখন কোনো অর্গানে হয়ে থাকে তখন সেখানে মেইনলি কি চেঞ্জ হয়, ফাইব্রোসিস হয়। তাহলে লিভারের মধ্যে যখন ফাইব্রোসিস হবে তখন লিভারের ইকোজেনিসিটি কি হবে, বেড়ে যাবে, লিভারের সাইজ কি হবে, কমে যাবে। যদিও কমে যাবে এটা আমরা চিন্তা করি, বাট সিস্টেমেটিক্যালি সবসময় কিন্তু কমে যায় না। ক্রনিক হেপাটাইটিসে বা সিরোসিস বলেন বা সিএলডি বলেন, এগুলো তো তার পরের সিকুয়েল, একটা পর একটা ডেভেলপ করবে, এগুলো থেকে সবসময় ছোট সাইজের লিভার পাওয়া যায় না। এখানে কিন্তু হেপাটোমেগালিও হতে পারে, আবার নর্মাল সাইজ লিভারও পাওয়া যেতে পারে। ঠিক আছে, নর্মাল সাইজটাই কিন্তু সিএলডি পেশেন্টদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেশি পাওয়া যায়, সিরোসিসের পেশেন্টদের ক্ষেত্রে একটু সাইজে ছোট পাওয়া যায়, কিন্তু সবগুলোর মধ্যে আপনার এখানে সবটাই বলা আছে, যেখানে সাইজ বড় হতে পারে, সাইজ নরমালও হতে পারে, আবার সাইজ ছোটও হতে পারে। ঠিক আছে, তাহলে মেইন ফাইন্ডিং কিন্তু তার এখানে সাইজে না, মেইন চেঞ্জটা কিন্তু অ্যাকচুয়ালি তার সাইজে হচ্ছে না, মেইন চেঞ্জটা হচ্ছে তার অ্যাপিয়ারেন্সে। তাহলে যেহেতু এখানে ফাইব্রোসিস হচ্ছে তাহলে ইকোজেনিসিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ফাইব্রোসিস যখন হবে লিভারের ইকো টেক্সচার হোমোজেনাস থাকবে না, তাহলে ইকো টেক্সচারটা হয়ে যাবে হেটেরোজেনাস, যেটা অ্যাকিউট হেপাটাইটিসে হয় না। অ্যাকিউট হেপাটাইটিসে যে স্টারি নাইট অ্যাপিয়ারেন্সটা হয় এটা কিন্তু হোমোজেনাসলি স্টারি নাইট অ্যাপিয়ারেন্স হয়।
ঠিক আছে, কিন্তু যখনই ক্রনিসিটি ডেভেলপ করে যাবে তখনই ইকো টেক্সচারটা হেটেরোজেনাস হয়ে যাবে। আচ্ছা, আর সিরোসিস কখন বলবো আমরা? ক্রনিক হেপাটাইটিসের সিকুয়েলি হিসেবে যদি আপনি সিরোসিস বুঝতে চান, সিরোসিসের মেইন ফাইন্ডিং হচ্ছে অ্যাসিডিক ফ্লুইড। ঠিক আছে, আপনি লিভার মনে করেন হেটারোজেনাস দেখতে পাচ্ছেন, সাইজ তো বললামই যে কোনো একরকম হতে পারে। এর সাথে যদি কোনো পেশেন্টের আপনি দেখেন যে অ্যাসিডিক ফ্লুইড আছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, তার মানে পেশেন্টের কি আছে? সিরোসিস আছে। এর সাথে যদি দেখেন যে ওই পেশেন্টের স্প্লিনোমেগালি আছে, তারপরে আপনার পোর্টাল হাইপারটেনশন আছে, তাহলে সেই পেশেন্টের কি আছে? সিএলডি আছে। যেমন এটা একটা সিএলডি পিকচার। ঠিক আছে, এটা পুরোটা একটা সিএলডি পিকচার। এখানে এটা কারেকশন করে নিয়েন, এটা লিভার হবে না, এটা স্প্লিন হবে, স্প্লিন সাইজে বড় হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের ফিচার, রিকারেন্স প্যারাম্বিলিকাল ভেন, স্পিনিং ভেন, ডাইলেটেড। ঠিক আছে, আচ্ছা বাকি থাকলো হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। Carcinoma variable in terms of size and shape and variable in terms of echogenicity. কার্সিনোমার কোনো নির্দিষ্ট সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স নাই, এটা হাইপো, হাইপার, মিক্স যে কোনো রকম হতে পারে, রাউন্ডেড, ওভাল, ইরেগুলার যে কোনো রকম সাইড শেপের হতে পারে। ঠিক আছে, লিভারে যেহেতু দুই রকম ম্যালিগনেন্সি হয়ে থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মেটাস্ট্যাসিস, তাহলে আমরা এখানে প্রাইমারি নাকি সেকেন্ডারি মেটাস্ট্যাসিস এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, মানে এই দুটা বুঝতে পারি। কি দেখে বুঝতে পারি? নাম্বার অফ লেশন। যখন আপনি লিভারের মধ্যে ফোকাল চেঞ্জ দেখবেন একটা সিঙ্গেল ইন নাম্বার অলওয়েজ প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। কিন্তু এখানে দেখেন কতগুলো আছে, মাল্টিপল ইন নাম্বার। তাহলে মাল্টিপল ইন নাম্বার মানেই হচ্ছে সেটা সেকেন্ডারি মেটাস্ট্যাসিস। ঠিক আছে, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা অলওয়েজ সিঙ্গেল ইন নাম্বার, এটা কখনোই মাল্টিপল হতে পারে না। সেকেন্ডারি মেটাস্ট্যাসিস এটা সিঙ্গেল ইন নাম্বারও হতে পারে, মাল্টিপল ইন নাম্বারও হতে পারে, তবে এটা বেশিরভাগ মাল্টিপল ইন নাম্বার। ঠিক আছে, তাহলে নাম্বার অফ লেশন দিয়ে কিন্তু আপনি একটা এট এ গ্ল্যান্স একটা ডিফারেন্সিয়েট করতে পারছেন যে এই ফোকাল ম্যাসটা আসলে এটা প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা নাকি সেকেন্ডারি মেটাস্ট্যাসিস। ঠিক আছে, এই যে এখানে দেখেন প্রপ কিভাবে ধরা হয়েছে, হয়ে গেল এটা, এই যে দেখছেন, এই যে কোস্টাল মার্জিনের সাথে লাগায় প্রপ ধরছে। ঠিক আছে, এই তো মোটামুটি লিভার এই পর্যন্তই শেষ। তাহলে আজকের মতো ক্লাস শেষ, সমাপ্ত। ম্যাডাম প্রিপারেশনটা আবার একটু বলবেন, ওটা মিস করে গেছি। ফাস্টিং 6 to 8 আওয়ার্স ফাস্টিং। হ্যাঁ, এই যে অবলিক ধরা, এই যে ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। মানে একটু প্রপটা প্লেস করব কিভাবে, যে কোথায় প্রপটা প্লেস করতে হবে কিভাবে? বুঝতে পারছি না আপনার কথা। প্রপটা প্লেসটা করব কিভাবে প্রপটা ম্যাডাম? ওই যে প্রপটা প্লেস করব কিভাবে, মানে প্লেসমেন্ট করা অ্যাবডোমেনে লিভারের জন্য। মার্জিন বরাবর ধরা হয়েছে, এই যে কোস্টাল মার্জিন আছে, ঠিক কোস্টাল মার্জিনের সাথে লাগায়ে প্রপটাকে ধরা হয়েছে। এটার ইন্ডিকেটরটা যদি উপরের দিকে থাকে তাহলে এটা স্যাজিটাল ভিউ, ইন্ডিকেটর যদি নিচের দিকে থাকে তাহলে এটা ট্রান্সভার্স ভিউ। ম্যাম অ্যাকিউট হেপাটাইটিসের সোনোগ্রাফিক্যাল ক্রাইটেরিয়াটা একটু বলতে পারবেন? অ্যাকিউট হেপাটাইটিসে যে বললাম, একটা হচ্ছে যে লিভার সাইজে বড় হবে, লিভার ইকোজেনিসিটিটা হাইপোইকুইক হয়ে যাবে। ঠিক আছে, তখন হাইপোইকুইক যখন হচ্ছে তখন লিভারের অ্যাপিয়ারেন্সটা হয়ে যাবে স্টারিনাইট। ঠিক আছে, স্টারিনাইট অ্যাপিয়ারেন্স। স্টারিনাইট হচ্ছে এই যে এরকম সাদা সাদা জিনিসগুলো বেশি চকচক করবে। ঠিক আছে, লিভারটা দেখেন একটু কালো কালো লাগতেছে, আর এই যে সাদা সাদা জিনিসগুলো বেশি চকচক করতেছে। ঠিক আছে, আর এই যে গল ব্লাডারও দেখেন, গল ব্লাডারের ওয়ালের মধ্যে ফ্লুইড কালেকশন হয়ে ওয়ালটা মোটা হয়ে গেছে। ঠিক আছে, ক্রনিক যখন হবে, ক্রনিকেও কিন্তু ক্রনিক হেপাটাইটিসেও কিন্তু গল ব্লাডারের ওয়ালটা মোটা হবে। ঠিক আছে, কিন্তু অ্যাকিউটে যেরকম গল ব্লাডারের ওয়ালটা কালো কালো দেখা যাচ্ছে, ক্রনিকে তো আর কালো দেখা যাবে না। ক্রনিকে কেমন হয়ে যাবে? সাদা হয়ে যাবে, কারণ ফাইব্রোসিস হচ্ছে। ঠিক আছে, আজকের মতো